আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী টেলিভিশনের বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। এবং যেহেতু আমাদের প্রত্যেকবারই একটা নতুন নতুন বিষয় নিয়ে আমরা চলে আসি কথা বলার জন্য, আজকেও আমরা একটা বিষয় নির্ধারণ করেছি যে বিষয়টা আসলে না বললেই নয়, কারণ ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, সর্দি এগুলো আমাদের লেগেই থাকে। কারো কারো তো দুদিন পর পরই হয়ে থাকে, এবং তার মধ্য থেকে আবার দেখা যায় অনেক বড় বড় বক্ষব্যাধির রোগও হয়ে গিয়েছে। তো এই বিষয়ের সমাধানের লক্ষ্যে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাজমা বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, অবসরপ্রাপ্ত, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা আজকে স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। স্যার, আপনাকে এবং বৈশাখী টিভির সকল শ্রোতা দর্শককে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার, শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ও তার প্রতিকার এই বিষয়টা আমরা আজকে ঠিক করেছি আপনার সাথে কথা বলবো। তো শ্বাসতন্ত্রের আসলে স্যার কোন কোন ধরনের রোগ আছে যেগুলো আসলে খুব বেশি মানুষকে ভোগায়? মানুষকে ভোগায় শ্বাসতন্ত্রে অনেকগুলো রোগ আছে। তার মধ্যে যদি আমরা কমনলি বলতে চাই তাহলে দেখা যায় যে অ্যাজমা বা হাঁপানি, যে রোগটা সবাই জানে হাঁপানি নামে। জি তারপরে ধরেন সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া জাতীয় রোগ আছে, নিউমোনিয়া, স্যার। এবং সবচেয়ে বেশি প্রচলিত যক্ষ্মা বা জি টিবি রোগ সম্পর্কে আমরা জানি। জি কিন্তু স্যার। এর মধ্যে আবার একটু বয়সের তারতম্য থাকে। কোনো কোনো রোগ অল্প বয়সে বা বৃদ্ধ বয়সে হয়তো বেশি হয়। আচ্ছা স্যার, একটু শুরুতেই তাহলে একটু অ্যাজমা সম্পর্কে একটু জিজ্ঞেস করি। জি। স্যার, আমাদের দেখা যায় যে অনেক সময় ধুলাবালি হোক বা যে কোনো ধরনের প্রেশারাইজড কোনো কাজ হোক, যে আমি অনেক তালা বেয়ে বেয়ে উপরে উঠেছি বা ভারী জিনিসপত্র নিয়ে হাঁটছি, আমাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। এখন এই শ্বাসকষ্ট যে আসলে হাঁপানি কিনা সেটা কি করে বুঝবো? না, শ্বাসকষ্ট হলেই যে হাঁপানি হবে তা কিন্তু না। জি হাঁপানি সাধারণত যেসব রোগীগুলো আসবে, আমাদের কাছে আসে, তাদের তাদের কমপ্লেন থাকে, সাধারণ কমপ্লেন থাকে। কেউ বলবে আমার কাশি হয়, কেউ বলবে আমার হাঁচি হয়, কেউ কমপ্লেন করবে আমার বুকের মধ্যে চাপ চাপ ভাব অনুভূত হয়, এবং কেউ বলবে আমার শ্বাসকষ্ট হয়, অর্থাৎ শ্বাসা শব্দ হয়। জি সবাই যে শ্বাসকষ্ট তা না, কারণ ফুসফুসের রোগ ছাড়াও হার্টের রোগ এবং অন্যান্য কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তাহলে শ্বাসকষ্ট হলেই যে সেটা হাঁপানি, সেটা বলা যাবে না। ধন্যবাদ স্যার। স্যার, হাঁপানি বয়স ভেদে কিরকম, কাদের বেশি হয়? হাঁপানি সব রোগেরই, সব বয়সেরই একটা রোগ। সে শিশুদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। কিন্তু এটা আবার শহর এবং গ্রাম অঞ্চলের মধ্যে একটু হয়। কারণ বুঝেন যে তাহলে যেতে হবে যে হাঁপানি কেন হয়। জি স্যার। হাঁপানি দেখা যায় যে সাধারণত আমাদের যে হাঁপানি রোগ হচ্ছে, এটা একটা বংশের একটা থাকে, সংস্পর্শ থাকে, অর্থাৎ জেনেটিক কোরিলেশন থাকে। এরপরে আসে যে অ্যাটোপিক জি বা স্যার। অ্যালার্জি জাতীয় সংমিশ্রণ থাকে, হ্যাঁ, যাদের হাঁপানি হয়। ধরেন তারপর অ্যালার্জি হতে গেলে দেখা যায় যে আবার কী ধরনের অ্যালার্জি। কিছুটা আছে ঘরে, ঘরের ভিতরে যে ইনডোর, কিছু আছে আউটডোর। তা ইনডোরে দেখেন ধুলাবালি থাকে ঘরের মধ্যে, তো ওই ধুলাবালির মধ্যে এক ধরনের মাইট নামক ছোট্ট, যেটা চোখে দেখা যায় না, পোকা থাকে, স্পোর থাকে। স্যার। তারপরে ধরেন যে ঘরের মধ্যে পোষা বিড়াল থাকে, কুকুর থাকে, এইগুলো অ্যালার্জি হিসেবে কাজ করে। জি স্যার। আর আউটডোর যদি বলতে চান, তাহলে বাহিরে ধুলো, স্মোক করে যারা, ধূমপান করে সেই ধোঁয়া, গাড়ি ঘোড়া, আমরা রাস্তা বের হচ্ছি সেই গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এগুলো হাঁপানি রোগের জন্য অ্যালার্জি হিসাবে কাজ করে। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই ধরনের প্রায় সাইন সিমটম যদি নিয়ে কেউ আসে তাকে সিওপিডি অনেক সময় বলা হয়। একটু যদি একটু জানতে চাই যে অ্যাজমা কোনটা আর সিওপিডি বা কোনটা, হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্যটা আপনি কি খুব স্যার? সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাজমা আমি বলেছি আগেই যে সকল বয়সে, শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত হতে পারে, জি স্যার। কিন্তু সিওপিডি তা হবে না।
সিওপিডি তাহলে জানতে হবে সিওপিডি কেন হয়। জি স্যার। সিওপিডির মূল কারণ হচ্ছে যারা ধূমপান করে। মোর দ্যান 80% সিওপিডি পেশেন্ট হচ্ছে ধূমপানজনিত কারণে, ধোঁয়ার জন্য। জি স্যার। তারপরে ধরেন যে যারা কলকারখানায় কাজ করে ধোঁয়া, তারপরে যারা ধরেন যে গ্রাম অঞ্চলে লাকড়ি দিয়ে পাক করে মহিলারা না, সেই ধোঁয়া থেকেও হতে পারে, জি স্যার। বা ঘনবসতি এলাকা বিভিন্ন ডাস্ট, তার জন্য হতে পারে। সুতরাং এগুলো দেখা যায় যে সিওপিডি হয় আফটার 40, সাধারণত 40 বছর বয়সের পরে। হ্যাঁ, কিন্তু অ্যাজমা এবং সিওপিডির মধ্যে যদি আমরা তফাৎ করি, যে অ্যাজমা অনেক সময় ভালো হয়ে যেতে পারে, অল্প বয়সে অ্যাজমা হলে সেটা ভালো হয়ে যায়, চিকিৎসা পেলে এক পর্যায়ে তার কোনো কমপ্লেন থাকে না। কিন্তু সিওপিডি যেটা হয় সেটা বয়স্কদের হয় এবং সেটা পার্মানেন্টলি, ওটার পূর্বের অবস্থায় ফিরে আসে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, সবার একটা ধারণা থাকে যে এরকম শ্বাসকষ্ট বা হাঁপানি থাকলে সারা জীবন ইনহেলার টেনে যেতে হয়। এই জন্য সাধারণত যদি কখনো ডক্টররা প্রেসক্রাইবও করেন ইনহেলার, কেউ নিতে চান না। এই বিষয়টা যদি একটু জানাতেন। আচ্ছা, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, আমি বলতে চাই। দেখেন, যেই রোগগুলো সাধারণত নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু কিউর করা যায় না, একবারে ভালো করা যায় না, সেটা তো খুবই খুবই কষ্টের রোগ। জি। এবং হাঁপানি যেহেতু সকল বয়সে, ছোট বয়স থেকে বাচ্চা বা ছোট বয়স থেকে বৃদ্ধ, এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, একবারে কিউর করা যায় না। অবশ্যই বাচ্চাদের অনেক সময় ওষুধ ছাড়াও ভালো রাখা যায়। সেই জন্য যখনই এই হাঁপানির কথা শুনে এবং যখনই আমরা ইনহেলার প্রেসক্রাইব করি, তখনই এটা যারা রুগী এবং রোগীর যারা আত্মীয় স্বজন থাকে সেটা ভালোভাবে নেয় না। জি স্যার। বুঝতে পারছেন? জি কারণ স্যার। এটা সবসময় নিতে হয়। জি স্যার। সেই জন্য একটা ভীতি কাজ করে আমাদের দেশে। জি স্যার। ইনহেলারের কথা বললেই তারা সহজভাবে নেয় না। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, সারা পৃথিবীতে অ্যাজমার চিকিৎসা সবচেয়ে কম মূল্য এবং সবচেয়ে সেফ, নিরাপদ এবং সবচেয়ে ভালো ওষুধই হচ্ছে ইনহেলার। সুতরাং ধন্যবাদ স্যার। ইনহেলারে ভয় না পেয়ে ইনহেলারটা নেওয়া উচিত। ইনহেলার নিলে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, জি স্যার। কেউ যদি নিয়মিত ইনহেলার নেয় এবং অ্যাজমার সতর্কতা মেনে চলে, সে তার দৈনন্দিন যা স্বাভাবিক কাজ সব কিছু করতে পারবে। তার দৈনন্দিন জীবনযাপনে কোনো রকম কষ্ট হবে না। অনেকে বলেন যে নেবুলাইজেশন নিলেই হয়, আমরা ইনহেলার নিতে চাই না। দেখা যায় যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে নিজেরাই বাবা মারা নিয়ে যে নেবুলাইজ করেন। অনেক সময় দেখা যায় ফার্মেসিতে গিয়ে নিজেরাই করছেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। এখন যদি একটু জানতে চাই যে নেবুলাইজেশন এবং ইনহেলারের মধ্যে বেটার কোনটা এবং আসলে কি করা উচিত? দেখুন, জানতে হবে নেবুলাইজার কিভাবে কাজ করে এবং কোন রোগের উপর কাজ করে। নেবুলাইজার হচ্ছে একটা জরুরি চিকিৎসা। জরুরি চিকিৎসা। অ্যাজমার চিকিৎসায় কিন্তু স্টেপ বাই স্টেপ আছে। জি। স্টেপ প্রথমে 1 2 3 4 এইভাবে আসে। আর নেবুলাইজার হচ্ছে জরুরি চিকিৎসা। যখন একটা মানুষ শ্বাস নিতে পারছে না, দম আটকে যাচ্ছে, তখন আপনি কি করবেন? প্রথমে শ্বাস কমাতে হবে। সেই জন্য আমরা নেবুলাইজার দিই। নেবুলাইজারের মধ্যে কি থাকে? ওখানে কিছু ও, তরল ওষুধ থাকে, সেটারও এক ধরনের কাজ আছে। কোনোটা সেটাকে প্রতিরোধ করে, কোনোটা আছে হলে গিয়ে এটাকে প্রসারিত করে, দূর করে। সুতরাং নেবুলাইজার কখনো নিয়মিত ওষুধ হতে পারে না, এটা একটা জরুরি ওষুধ। এবং আমরা কাদেরকে দিই? হ্যাঁ, যখন বাচ্চা বা বয়স্ক হাসপাতালে শুয়ে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে আমরা নেবুলাইজার দিই। কেন দিই? সে তো টানতে পারতেছে না। সেই জন্য। সুতরাং নেবুলাইজার কখনো অ্যাজমার একমাত্র চিকিৎসা হবে না। আমরা যেই ওষুধগুলো এখন আসেন, অ্যাজমায় আমরা কি কি ওষুধ দিই স্যার। সেটা জানতে পারলেই বুঝতে পারবেন যে নেবুলাইজার আমরা কখন দিব, কেন দিব, জি স্যার। কিভাবে দিব। জি স্যার। সুতরাং নেবুলাইজার কখনো একমাত্র ওষুধ হতে পারে না। এটা জরুরি, যাদের শ্বাসকষ্ট, জরুরি চিকিৎসার জন্য আমরা নেওয়ার জন্য বলে থাকি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা ছোট্ট বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে স্যার অনেকের ডায়াগনোসিসে আসে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপিং সিনড্রোম। এই ব্যাপারটা নিয়ে যদি একটু জানাতেন, এটা কি? অনেকে জিজ্ঞেস করেন যে আমার দুটোই আছে, এটার মানেটা কি? অবশ্যই, জি স্যার। সুন্দর কোশ্চেন। এখন আসেন,
অ্যাজমা কেন হচ্ছে, ওই যে আমি আগে বলেছি এটা স্যার। বংশগত কোরিলেশন থাকে। জি স্যার। হ্যাঁ, যদি বাবা মার, তারপরে চাচা যারা ক্লোজ ফার্স্ট জেনারেশন তাদের যদি থাকে তখন হতে পারে, হবে এমন কোনো কথা নাই, কিন্তু হতে পারে। তাই ধরেন যে তার অ্যাজমা আছে, বংশগতভাবে সে অ্যাজমা রোগে আক্রান্ত, সেই পেশেন্ট স্যার। যদি ধূমপান করে বা ওই যে সিওপিডির যেসব কারণ থাকে, জি স্যার। কোনো কলকারখানায় চাকরি করে বা কোনো ডাস্ট ধুলাবালির মধ্যে থাকে বা ধোঁয়ার মধ্যে থাকে, তখন তাদের সিওপিডি হতে পারে। তাহলে সুতরাং তার অ্যাজমাও আছে বংশগতভাবে, ওদিক দিয়ে তার কর্মক্ষেত্রে বা কর্মযোগ্যের জন্য বা কাজের জন্য বা পেশাগত কারণে সিওপিডি হয়েছে। সুতরাং দ্যাট ইজ ওভারল্যাপিং, অ্যাজমাও আছে, সিওপিডি আছে। ধন্যবাদ তো এই স্যার। ক্ষেত্রে আপনি এখন দেখেন অ্যাজমায় কি হয়, জি, অ্যাজমার সিমটমস কি, অ্যাজমার সিমটম সাধারণত কাশি হয়, স্যার। হাঁচি হয়, শ্বাসকষ্ট হয়। কিন্তু সিওপিডিতে কাশিও হবে এবং যে কফ হবে তাতে কিন্তু কফটা স্পুটাম বা কফ বের হবে, প্রোডাক্টিভ কফ হবে, জি স্যার। এবং তাদের শ্বাসকষ্টটা অনেক, তারা যখনই মুভ করবে, হাঁটতে যাবে, তখন তাদের শ্বাসকষ্টটা বেড়ে যাবে। আচ্ছা স্যার। এইটাই সাধারণত। কিন্তু একটা অ্যাজমা রোগী যদি পরিশ্রম করে, হাঁটে, তার কিন্তু শ্বাসকষ্ট বাড়বে না, জি স্যার। জি স্যার। সে বসে থাকলেও তার শ্বাসকষ্ট হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ট্রিটমেন্টের ব্যাপারে মোটামুটি যা আমরা ধারণা পেয়েছি স্যার, আরও জানতে চাচ্ছি যে ওভারঅল একটা ধারণা চাচ্ছি যে ওষুধ আসলে এই হাঁপানি এবং সিওপিডি বোথ দুটোর জন্যই কি কি ধরনের ওষুধ আছে, বা মানে কোন স্টেপে কিভাবে কি ধরনের ওষুধ মোটামুটি প্রেসক্রাইব করা হয়, একটা ধারণা চাচ্ছি। সালবিউটামল জাতীয় ওষুধ, হ্যাঁ, দিয়ে থাকি, সালবিউটামল ওষুধ। তারপরে ধরেন যে মানে যদি যখন হয় তখন নেবে অ্যাজমাসুল জাতীয় বা যেই ওষুধ আছে, সালবিউটামল বলতে আমার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তখন সে নেবে। জি স্যার। এটা রেগুলার নেওয়ার দরকার নাই ইনিশিয়াল স্টেজে। তারপরে যদি বলে যে না, আমার তো দিনের মধ্যে 2-3 বিনার হয় বা সবসময় হতে থাকে, তখন তাদেরকে আমরা বলি এটার সঙ্গে আমরা একটা স্টেরয়েড ইনহেলার আছে, জি। স্টেরয়েড জাতীয়, হ্যাঁ, সেই ইনহেলারটা আমরা অ্যাড করি। তখন কি হয়, স্টেরয়েড জাতীয় ইনহেলার সাধারণত আমরা দিনে 2 বেলা নিতে বলি, জি স্যার। শ্বাসকষ্ট হোক আর না হোক, জি স্যার। সকালবেলা নেবে এবং রাতের বেলা নেবে। সাথে এই স্টেরয়েড ইনহেলার নেওয়ার পর যদি তার শ্বাসকষ্ট উঠতেই পারে 24 ঘন্টার জি মধ্যে, স্যার। তখন সে সাথে সাথে ওই সালবিউটামল জাতীয় ওষুধ, হ্যাঁ, যেটা ওষুধ সেটাকে নেবে, হ্যাঁ, সেটা নেবে। এরপরে ধরেন যে এখন এইটা যদি নেওয়ার পরে আবার হয়, তখন আমরা তাদেরকে অনেক সময় খুব বেশি শ্বাসকষ্ট হলে এটার সঙ্গে কিছু ওরাল স্টেরয়েডও দিতে পারে। জি স্যার। অনেক সময় ঠান্ডা ধুলা জার্নি করলো তখন হতে পারে এটা। কিন্তু ওই যে স্টেরয়েড জাতীয় যে ওষুধ যেটা ইনহেলার আছে সেটা তাকে নিতেই হবে, জি স্যার। সেটা বন্ধ করা যাবে না। জি স্যার। তবে এখন আসেন সিওপিডি যদি হয়, হ্যাঁ, তাদের তো অনেক সময় শ্বাসকষ্টের সাথে প্রোডাক্টিভ প্রোডাক্টিভ কাপ কাফ যেহেতু থাকে। হয়, জি স্যার। সেই সব ক্ষেত্রে তাদেরকে একটা অ্যান্টিবায়োটিক কোর্স দিতে হবে। আচ্ছা। অ্যান্টিবায়োটিক কোর্স দিতে হবে 7 দিনের জন্য বা 10 দিনের জন্য। তখন দেখা যাবে যে তার ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। তখন তারা সালবিউটামল ওষুধ বা এই ধরনের আরও অনেক নতুন নতুন ওষুধ বেরিয়েছে, এগুলো রেগুলার যদি নিয়ে যায় জি স্যার। এবং তার জীবনযাপন যদি ওইভাবে, যে ধরেন যে এখন আসছে শীতের সময়, শীত তো চলে গেল, এই সময় সে যখন উজু করবে তখন ঠান্ডা লাগতে পারে জি স্যার। বা বেশি গরমে লাগতে পারে, সেই জন্য সব সময় তাকে ওষুধগুলো নিতে হবে। আর আরেকটা জিনিস, সিওপিডি পেশেন্ট, ওই যে বললাম সিওপিডি পেশেন্ট যদি বসে থাকে, হ্যাঁ, স্থির থাকে, তখন তার শ্বাসকষ্ট কম হবে। জি স্যার। যখনই সে মুভ করবে, যেতে হয় না, যেমন ধরেন যে ওয়াশরুমে যেতে হয়, হ্যাঁ, তারপরে একটু কেউ নামাজ পড়তে যাবে, জি স্যার। কেউ একটু ঘরের মধ্যে বের, তখনই তার শ্বাসকষ্ট হয়। সেই জন্য তাদেরকে বলি আমরা ইনহেলার তো নেবেন, মুখে খাওয়ার ওষুধ খাবেন, সাথে সাথে নেবুলাইজার নেবেন। আচ্ছা। এই জন্য এগুলো বলা হয়। আর একটা জিনিস, আপনি যেহেতু রোজার কথা বলছেন, জি এই স্যার। রোজার সময় যেমন এটা নিয়ে অনেক যে ইনহেলার, যে আমি তো রোজা, জি স্যার। আমি ইনহেলার, তাহলে রোজা ভেঙে যাবে না? জি স্যার। তা এখন দেখেন এই ইনহেলার, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে গ্যাস আছে। জি। তো এটা নিয়ে আমি আর অত বিতর্কিত যেতে যাই না, বিতর্ক আছে যেহেতু
আমরা আগে বলছি যে স্টেরয়েড যে ইনহেলার আছে সেটা যদি দিনে দুবেলা নেয় ইনশাল্লাহ আমাদের রুগী তারা স্বাভাবিক থাকবে, স্বাভাবিক কাজ করতে পারবে। তাহলে তাদেরকে আমি কখন বলবো ইনহেলার নিতে? সেহরির সময় নিতে বলবো, আবার ইফতারি করে নিবে, জি তাহলে দিনে 24 ঘন্টায় দুবার হয়ে গেছে। জি সুতরাং এখানে বিতর্ক করার দরকার নাই তো আমার, হ্যাঁ, যে ইনহেলার নেওয়া যাবে কি যাবে না। জি তাই আমি অনুরোধ করব যারা অ্যাজমা রোগে ভুগছেন তারা এই শীতের সময় একটু হালকা গরম পানি দিয়ে যাতে ঠান্ডা না লাগে উজু করবেন, একটু একটু সতর্ক থাকবেন এবং ইনহেলার অবশ্যই নেবেন। এই শ্বাসতন্ত্রের রোগীদের জন্য স্যার, বা শ্বাসতন্ত্রের রোগ যাতে না হয় সেই জন্য স্যার আপনার যদি কিছু উপদেশ থাকে দর্শকদের উদ্দেশ্যে। উপদেশ আসলে এখানে আমরা তো একটা গরিব দেশ, বুঝেন তো, আমাদের এই ঘনবসতি পর্যন্ত 20 কোটির মতো লোক আমাদের, তাই না? স্যার সুতরাং আপনি যেখানেই যাবেন এত বেশি ঘনবসতি, সুতরাং এগুলো তো নিম্নে আগে বলছি যে ঘনবসতি এলাকা হয়, সেখানে চেষ্টা করতে হবে। চেষ্টা করলেও তো হবে না, তাদের তো নিউট্রিশনের ব্যাপার আছে। ও আরেকটা ব্যাপার, যদি এরকম হয়ে যায় অবহেলা করবেন না। স্যার অবশ্যই বাচ্চা যারা আছে বা বয়স্কদের তো ইমিউনিটি কমে যায়, তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, প্রয়োজনে হাসপাতালে ট্রান্সফার করতে হবে। জি স্যার আর অ্যাজমার ব্যাপারে বলবো, অ্যাজমা হয়তো খুবই কমন পরিচিত রোগ, কিন্তু অনেক সময় কিন্তু অ্যাজমায় মৃত্যু হতে পারে। স্যার সুতরাং অবহেলা না করে নিয়মিত চিকিৎসা নেবেন। আর অ্যাজমার ব্যাপারে আমি একটা কথা বলবো যে ইনহেলার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বর্তমান যুগে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেফ নিরাপদ চিকিৎসা। কিন্তু কষ্ট হয়, দুঃখ হয় যে এই ইনহেলার আমাদের দেশে শতকরা 85 থেকে 90% মানুষের ইনহেলারের ব্যবহার সঠিক হয় না। জি স্যার বুঝতে পারছেন? জি স্যার যেহেতু যদি ব্যবহারই সঠিক না হয় তাহলে কী করে উপকার পাবে? জি স্যার তাই আমি অবশ্যই স্যার সবাই প্রতি আমার অনুরোধ থাকবে চিকিৎসক হিসাবে যে যখন এই চিকিৎসকরা কোনো চিকিৎসা দিবেন, ইনহেলার দিবেন, একটু চেষ্টা করবেন যে কিভাবে নিতে হয়। জি স্যার এখন ওইটার মধ্যে লেখা আছে, বলা আছে, ওটা আসলে কতটুকু চিন্তা করতে হবে। আমরা বাংলাদেশে বসবাস করি, জি তা স্যার বাংলাদেশের পার্সপেক্টে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, ইনহেলার যখন প্রেসক্রাইব করবেন চেষ্টা করবেন আপনি অথবা আপনার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা যেন ইনহেলারের ব্যবহার শিখিয়ে দেয় শিখিয়ে দেয়। আর জি বলে দেয় যে এটা নিয়মিত নিতে হবে, নিলে ইনশাল্লাহ ভালো থাকে। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য আর এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য স্যার। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যই, এবং এখানে যারা কলাকুশলী আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। দর্শক আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং স্যারের কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। অবশ্যই না জেনে বুঝে কোনো ওষুধ খাবো না বা অন্য কোনো ধরনের ওষুধ নিব না। আমরা নেয়ার আগে পুরোপুরি জেনে বুঝে তারপরে সেটাকে ইউজ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।